মেয়ে হয়ে না জন্মালে হয়তো বুঝতেই পারতাম না সন্তানও বাবা মায়ের বোঝা হয়। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমি মোটামুটি আছি। তো গাইস, আজকে অনেক দিন পরে আমি মাথায় শ্যাম্পু করেছি, আর আমার মায়ের একটা কথা খুব মিস করছি। তো তোমরা অনেকেই জানো আমার মা নেই। আমি যখন বাহানা করতাম, অনেক জ্বালাতন করতাম আমার মাকে, মা চুল স্ট্রেট করে দাও, চুল স্ট্রেট করে দাও, তখন বলতো যে তোকে কোকড়া চুলে অনেক বেশি ভালো লাগে। শ্যাম্পু করার পরে আমার চুলগুলো অনেকটা বেশি কোকড়া কোকড়া লাগে, কোকড়া কোকড়া দেখায়, আর ওই টাইপটাতে আমারও বেশ ভালোই লাগে। তো গাইস, আজকে দেখো কতটা ভোর, মানে অনেকটাই ভোর। এখন হচ্ছে 5টা 10-15 মতো বাজে। আমি আমাদের প্ল্যাটফর্মে পৌঁছে গেছি, কারণ আজকে আমি হসপিটালে যাচ্ছি। ট্রেনটাও দেখো এতটা ফাঁকা থাকে, কিন্তু যেতে যেতে যাই হোক খালি থাকবে না। তো যেটা বলছিলাম আর কি, হ্যাঁ, সন্তানও বাবা মায়ের কাছে বোঝা হয়। কথাটা আমি সত্যি নিজেই প্রমাণ পেয়েছি নিজের জীবন থেকে, বাস্তব জীবন থেকে। তো গাইস, অনেক সময় মনে হতো যে মেয়েরা কি আসলেই বাবা মায়ের বোঝা? তো সেটা নিজের জীবনে প্রমাণ পেয়ে গেছি। আসলে কি বলতো, মেয়েদের জীবনটা এমনই একটা জীবন যে জায়গাটাতে বাবা মা ভাবে মেয়ে যা কিছুই করুক না কেন সেটা তো তার শ্বশুরবাড়ির জন্যই করবে, আমাদের জন্য। এরকম ভেবে হাজারো বাবা মা আছে, হাজারো মেয়ে আছে যাদের স্বপ্ন নিয়ে যায়। 18 বছর পার হলেই তাদের মাথায় থাকে বিয়ের একটা টেনশন, মানে তাদের মাথায় না থাকলেও চাপিয়ে দেওয়া হয়, ফ্যামিলি থেকেই দেওয়া হয়। কিছু কিছু বাবা মা কখনো বোঝার চেষ্টাও করে না আমার মেয়েটা আসলে কি চায়। সে কি আসলেই বিয়ে করে হ্যাপি থাকবে, বা ফ্যামিলির মধ্যেই সীমাবদ্ধ থাকতে চায়, নাকি তারও কিছু ড্রিম আছে বা সে জীবনে কিছু করতে চায়। তো এই জায়গাগুলো থেকে যখন ভাবি, তখন মনে হয় সত্যি বাবা মায়ের কাছে বোঝা। আর লাইফে এমন একটা জায়গায় স্ট্রাগল করছি, না আছে নিজের কাছে টাকা পয়সা, না আছে ফ্যামিলির সাপোর্ট, মানে তোমাদেরকে বোঝাতে পারবো না গাইস কোন সিচুয়েশনে আছি জাস্ট। তো সেই জায়গা থেকে মনে হয় যে এরপরে যদি আমার কোনো মানে পুনর্জন্ম বলে কিছু থেকে থাকে, ঈশ্বর যদি আবার পাঠায় পৃথিবীতে, সেই জন্মে যেন আমি মেয়ে হয়ে না জন্মাই। আমার এই একটাই উইশ ঈশ্বরের কাছে সব সময়, অন্তত একটু স্বাধীনভাবে তো বাঁচতে পারবো। মানে কি বলবো, মাঝে মাঝে সত্যি এরকম মনে হয়। তো তোমাদেরও কি আমার মতো এরকম চিন্তা ভাবনা আসে কিনা মাথায়? এটা অবশ্যই আমাকে একটু জানাবে, কার কার আমার মতো থিঙ্কিং। তো ফাইনালি আমি হসপিটালে পৌঁছে গেছি। আর এই জায়গাটাতে না, প্রথমে ফার্স্ট আসলে এইখানটাতে আগে কিছু রুলস থাকে, সেগুলোকে ফলো করতে হয়, তারপরে এই ভেতরে চলে যেতে হয়। অনেক প্রসেস আছে এখানে, তোমরা আসলেই বুঝতে পারবে, জানতে পারবে। আর এটা হচ্ছে কল্যাণী এইমস। আমি এখানটাতে আমার ডক্টর দেখাতেই এসেছি, ফলো আপ ছিল তার জন্য এসেছি। আমি দেখাবো হচ্ছে ইএনটি ডিপার্টমেন্টে। আমার ওটি হয়েছে আজকে প্রায় 1.5 মাস, হ্যাঁ 1.5 মাসই বলা যায়। আর এই দেখো এখানটাতে একটা ছোট্ট চায়ের স্টলের মতো আছে, তার পাশ দিয়ে হচ্ছে সিঁড়ি ঘর। আমার লিফট অ্যাভয়েড করতে হবে, কারণ যেহেতু ওটি হয়েছে ওই জন্য আমি সিঁড়ি দিয়েই চলে যাই। আমার হচ্ছে 2nd ফ্লোরে ডক্টর দেখাতে হয়। তো গাইস, আস্তে আস্তে করে 2nd ফ্লোরে চলেও এসেছি। আর এইখানটাতে হচ্ছে ইএনটি কাউন্টারে বইটা আগে জমা করতে হয়। তারপর আমি যেটা করি, আমি হচ্ছে চেয়ারে একটা সিট খুঁজে বসে যাই, বসে ফোন ঘাঁটি। এই হচ্ছে আমার হসপিটাল জার্নি। আর বাড়িতে যেতে যেতে অনেক দেরি হয়ে যায়। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট